পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে আজকের এই লাইভ অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, আদাব। আমি তৌফিক জহুর উদ্যান টেলিভিশনের পক্ষ থেকে আজকের লাইভটি সঞ্চালনা করছি। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে কবি মামুন রশিদ, কবি তিথি আফরোজ, কবি রনি বর্মন, এবং ভারত থেকে যুক্ত হয়েছেন কবি বিপ্লব ঘোষ, কবি চৈতালি বসু, এবং আরেকজন রয়েছেন কবি দীপান্বিতা বিশ্বাস। তিনি এখনো আমাদের মাঝে এসে উপস্থিত হননি। আজকে বাংলা ভাষার শুদ্ধতম কবি জীবন দাশের জন্মদিন। আজকের অনুষ্ঠানটি নিঃসন্দেহে একটি মহিমান্বিত অনুষ্ঠান, বিকজ আজকের অনুষ্ঠানের দিনেই আমাদের এই বাংলা ভাষার সবচেয়ে আধুনিকতম যে পুরুষ কবি এবং কবি জীবন দাস জন্মগ্রহণ করেছিলেন। আজকে আমরা লাইভে চলে যাচ্ছি। আজকের অনুষ্ঠানটি আমরা শুরু করছি। আমি একটি কথা আগেই বলে নিচ্ছি, আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই কিছু কারিগরি সমস্যা দেখা দিয়েছে। যেমন হঠাৎ করেই আমার ল্যাপটপটি বন্ধ হয়ে গিয়েছে, আমি মোবাইলে লাইভটি পরিচালনা করছি, সেই জন্য আমার বাম দিক থেকে যেভাবে লাইভের ছবিগুলো দেখছি সেভাবেই আসলে অনুষ্ঠানটি একটু পরিচালনা করতে হবে। এই জন্য শুরুতেই আমার হাতের বামে রয়েছেন কবি মামুন রশিদ। আমি কবি মামুন রশিদকে দিয়ে শুরু করছি। কবি মামুন রশিদ, প্রথমে আপনি দুটি কবিতা পাঠ করবেন। এরপর দেখা যাচ্ছে কবি বিপ্লব ঘোষ, তিনিও দুটি কবিতা পাঠ করবেন। এরপর দেখা যাচ্ছে কবি তিথি আফরোজ, তিনিও দুটি কবিতা পাঠ করবেন। এরপরে চৈতালি বসু, এবং সর্বশেষ দেখা যাচ্ছে রনি বর্মনকে, রনি বর্মন দুটি কবিতা পাঠ করবেন। আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রথমেই কবি মামুন রশিদ, তিনি দুটো কবিতা নিয়ে আসছেন। কবি মামুন রশিদ। ধন্যবাদ ধন্যবাদ তৌফিক জহুর। সবাইকে শুভ সন্ধ্যা। আমি দুটি কবিতা পাঠ করছি। প্রথম কবিতাটি দূরত্ব ঘোচে না কখনো। দূরত্ব ঘোচে না কখনো, দূরের ওই যাত্রার মতো এত স্পষ্ট, তীব্র আলিঙ্গনে কেঁপে উঠছে, শিহরণে থরথর। পরস্পরের গাঢ় ভাবে ভিজে ওঠা চোখের আর্দ্রতায় ম্লান হয়ে উঠছে কুয়াশার শাড়ি। দূরের কথা থাক, যে তীব্র আলিঙ্গনে আমরা জড়িয়ে ধরেছি, স্বপ্ন বিন্দুর মতো মনে হয়। কথা, পরাবাস্তব স্বপ্ন এত স্পষ্ট হয়। সারা রাত ঘুমকে তাড়িয়ে ছড়ানো রাত থেকে পাঠ করতে করতে যখন বাস্তবতার মুখোমুখি, আবেগে থরথর কাঁপছে ঠোঁট, যে অবিচ্ছেদ্য দুয়ার, সম্মিলিত ব্যর্থতার ভার বইতে ক্লান্ত। বহুদিন ছিল নড়বড়ে হলেও কোনো হাওয়া খুলে কুমোট পোশাক, উত্তেজনায় খণ্ড খণ্ড হতে হতে যখন বইতে শুরু করেছি, যখন কাঁপতে শুরু করেছি শিহরণময় সন্ধ্যায়, তখন একটি মুমূর্ষ চিৎকার জানিয়ে দেয় দূরত্ব হলো যন্ত্রে তৈরি এক নায়ক, ছিঁড়ে যায় স্পর্শে ভুলভাল ডাকে, কিন্তু ঘোচে না কখনো। দ্বিতীয় কবিতাটি সান্তাহার স্টেশনে। সান্তাহার স্টেশনে আমি হারিয়ে গিয়েছিলাম। এক কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টের খবরে ঘুরতে ঘুরতে থেমে যায় বুনোটাট্টু, আমিও হারিয়ে যাই। কত দূরে, কোথায় এসেছি চলে, উথাল ভাবনার মাঝে খুঁজে দেখি নিঃসঙ্গ দাঁড়িয়ে শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে। একে একে নর্থ ও সাউথের চৌহদ্দির মধ্যে হারিয়ে যাচ্ছে বিদ্যুৎ সমাজ। আমাকে কে নেবে? সহস্র মাইলের ব্যবধান ভেঙে অদ্ভুত ভাবে লেপটে যেতে থাকে বুনো বকুলের গন্ধ। পড়ার টেবিল, পোষা বাগান, পুরনো বিড়ালছানা, গানের স্কুল, অভিজ্ঞানের সনপাপড়ি পথ দেখায়। ধাপে ধাপে ইমামবাড়ার সুদীর্ঘ সিঁড়ি পেরিয়ে জড়িয়ে বসি সূর্য ঘড়ির কাছে। আমি তো পথ হারাইনি। ধন্যবাদ। ধন্যবাদ কবি মামুন রশিদ, চমৎকার দুটি কবিতা পাঠ করে শোনালেন আমাদেরকে। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি, ভারত থেকে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন কবি বিপ্লব ঘোষ। দাদা, তুমি এখন দুটি কবিতা পাঠ করবে পরপর। এরপর প্রস্তুত থাকবেন কবি তিথি আফরোজ, এরপরই কবিতা পাঠ করবেন কবি তিথি আফরোজ। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি বিপ্লব ঘোষ। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রথমে
উদ্যান চ্যানেলের সঞ্চালক যিনি আছেন আজকে, তৌফিক জোহরকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা, এবং বাংলাদেশের সমস্ত কবি সাহিত্যিক পাঠক যারা আছেন এই দেশ থেকে, ভারত থেকে, আমি তাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার প্রথম কবিতা সেই গল্প বলো। আমি পাথর ভেঙে রাস্তা গড়েছি, আমায় রাস্তার গল্প বলো না। আমি সমুদ্র পেরিয়ে ওপারে গিয়েছি, আমায় জোয়ার ভাটার গল্প বলো না। আমি আগ্নেয়গিরির পাশে থেকেছি, আমায় আগুনের গল্প বলো না। আমি চোখের সামনে অবেলায় যেতে দেখেছি, আমায় মৃত্যুর গল্প বলো না। আমাকে কি করে সন্ধ্যা নামে গোঠে তার গল্প বলো। আমাকে রাতের আধারে কেমন করে ফুল ফোটে তার গল্প বলো। আমাকে হাজার মাইল পথ চিনে পাখিরা আসে তার গল্প বলো। আমাকে শুঁয়োপোকার থেকে প্রজাপতি ভাসে তার গল্প বলো। প্রথম কবিতাটা পড়লাম, তারপরে আমার দ্বিতীয় কবিতাটি পড়ছি আমি। একটাই দেশ, ইছামতির ওপারে সাতক্ষীরা খুলনা পেরিয়ে একদিন ঠিক পৌঁছে যাব মায়ের দেশ ফরিদপুরে। আমি খুঁজে নেব কত বেলা অবেলায় আম গাছের দোলনা স্মৃতির পুকুরে। বাবা বলেছিল নিয়ে যাবে সেই সব গল্পের ছায়াপথে, আমি ঠিক চিনে নেব। সেখান থেকে বুকে করে আম গাছের চারা জানলার কাছে বসিয়ে আসন পেতে খেতে দেব। তারপর সেই গাছ শিকড়ে শিকড় বেঁধে মায়ের দেশে পৌঁছে যাবে। কাঁটা তার দিয়ে দেশ ভাগ হয়, কিন্তু গাছ যা পারে মানুষ তুমি যদি বুঝতে কিছু না পারো, একটি গাছকে ভালোবেসে দেখো, একটাই দেশ হবে, তার নাম পৃথিবী। আমার দুটো ধন্যবাদ। কবিতা পড়। চমৎকার দুটি কবিতা পাঠ করলেন কবি বিপ্লব ঘোষ। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি তিথি আফরোজ। আমি আপনাকে অনুরোধ করব দুটি কবিতা পাঠ করার জন্য। কবিতা নিয়ে আসছেন কবি তিথি আফরোজ। ধন্যবাদ জহুর ভাই, সবাইকে শুভেচ্ছা। আমি কবিতা পাঠ করছি। আমার প্রথম কবিতার নাম সূর্য। জেগে উঠে দেখি সূর্য ডুবে গেছে বড় দিঘিটির পাড়ে। এই তৃষ্ণার্ত চোখ কোথায় লুকায়? আলপসের মব অথবা কারাকোরাম? বন্ধু তোরা আড়ালে নিবি? লুকিয়ে ডুববি যদি ডাকলি কেন? 10 আঙ্গুলে জাকাতজকি অব ডিসেপেয়ার, রহস্য ঘন রহস্য রসের ওপার থেকে যখন আবার উদিত হবি সীমানার চরাচরে, তখন আবিষ্কারের নেশা হবে। নতুন একটা গহীন গুহা, সুখ ছড়ানো, চোখ ধাঁধানো, মেলাসানি অথবা ফিঙ্গেলসে তলিয়ে নয়, ঠিক ঘুমিয়ে যাব। দেখিস একটা দীর্ঘ আয়ু পেয়েই যাব। আমার ধন্যবাদ। দ্বিতীয় আরেকটি কবিতা, বলুন। স্বপ্নের নাম নক্ষত্র। ঘুম খুঁজে পাড়ি দিচ্ছি সুমহান আকাশ। নক্ষত্রদের কাঁধে আলতামাখা পায়ে পায়ে এগিয়ে এগিয়ে গেলে আড়মোড়া ভেঙে স্ফীত হেসে তারা বলে, ঘুমাও ঘুমাও। এভাবে হেঁটে হেঁটে হয়ে যাওয়া হৃদয়ে ক্লান্তি বাড়িও না। প্রতিশব্দ না পেয়ে সহসা জেগে যায় মঙ্গল। চলার পথে তার অবারিত সুখ দেই চুমু। আমি যাচ্ছি যাচ্ছি সোনার কাঠি রূপার কাঠির খোঁজে। কোন তলপরিতে লুকিয়ে রেখেছ ঘুমের সুখ? সংবিত ফিরে দেই নক্ষত্রটি, নাম তার বিটলজিউস। তার লুমিনাস চেহারায় স্নেহ প্রস্ফুটিত করে বলে, সময় নষ্টের তিথি দীর্ঘায়ু হোক,
চাই না বৎস, দ্রুত অবগাহন করো সুঢল সাগরে, ওই দেখো ডাকছে নীল। ধন্যবাদ কবি তিথি আফরোজ চমৎকার দুটি কবিতা পাঠ করার জন্য। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি বন্ধু চৈতালি বসুর কাছে। তিনি ভারত থেকে সংযুক্ত হয়েছেন। এ পর্যায়ে দুটি কবিতা নিয়ে আসছেন কবি চৈতালি বসু। নমস্কার, আমি সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমার সহ বন্ধুদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধু তৌফিককে আমি ধন্যবাদ জানাই। উদ্যান টেলিভিশনকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। আমার প্রথম কবিতা রূপায়ণ। এটা একটি তালের কবিতা। এত কিসের অভিমান, প্রহর বেলার ভাঁজে একলা মতামত, তবু তোর কিসের অভিমান, রন্ধ্রে রন্ধ্রে অমল কালার উষ্ণ জলরেখা, বুক চেরা পথে নীরবে ঢোকে গুঁড়ি খোড়া নৌকায়, তারই মধ্যে চাপায় বসে পাহাড়ি চালা ঘর, কুলে কুলে তোর ভরা গঙ্গা ভাদর গান গায়, স্খলিতা সন্ধ্যায় জোয়ার আসে বুকের দিকটায়, মাথার দিকে ভাটা তখন করে না বুদ্ধি কাজ, যুক্তির চেয়ে প্রবল হয় চিত চঞ্চল, এপার ওপার জোড়া বাঁধ ভাঙে দুর্বার যৌবন, ফল্গু ধারায় ধরা দেয় তোর যৌবন সম্ভার, অতসী গ্লানি মুছে ফেল এবার কোমল মাটির ডাক, আলোর পথে রূপায়িত মূর্ত চিনি জন্মপথ। ধন্যবাদ কবি চৈতালি বসু। আমার দ্বিতীয় কবিতা সায়াহ্ন। বন্ধনের রঙিন আকর্ষণ যখন গোপন অভিসারে নির্জনে বসে কাব্য রচনায় শান্ত সাধনা করতে চাইল, তখন সেখানটায় শক্তির বিকাশে প্রাধান্য পেল শুধুই কটকতা। অক্টোপাসের ৮ বাহু বিস্তার করেও তার গ্রন্থিমোচন করা গেল না। চিলেকোঠার নিচ দিয়ে নরম নদীর নিয়মমাফিক যে ঠান্ডা জল সকাল থেকে বয়ে যাচ্ছে, তাতে কিঞ্চিত স্রোত উৎপাদনেও উত্তপ্ত সে মধুও নেই তার এক ছিটে ফোঁটা গন্ধ। আলোর যেটুকু স্নিগ্ধতা ছিল দায় সারা রাতের পর, তা শুধু কাব্যেই রয়ে গেল, অন্তরে নয়। ধন্যবাদ কবি চৈতালি বসু। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন বাংলাদেশ থেকে কবি রনি বর্মন। কবি রনি বর্মন, আপনি এখন দুটি কবিতা পাঠ করবেন। রনি বর্মন। রনি বর্মন শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। রনি বর্মন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আপনি দুটি কবিতা পাঠ করুন। এখন দুটি কবিতা পাঠ করবেন রনি বর্মন। জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন এবং এর পরেও যারা দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার এবারে প্রকাশিত আমার প্রথম কাব্যগ্রন্থ বোধ বৃক্ষের জানালা থেকে পড়ছি। কবিতার নাম বোধ বৃক্ষের জানালায় বসে থাকে শীতের সকাল। বসন্তের শেষ বিকেলে যে বুড়ো কোকিলটি শালিকের বাসায় ডিম দিয়ে যায়, আমরা তাকে আপদ মস্তক চিনে ফেলি। নুনের পটলা সহ মনে মনে পড়ে নেই তার নখ, দন্ত ও সাগর সঙ্গমের সমস্ত জীবন পাঠ। মাঝে মধ্যে আমি এবং আমরা সকলেই সকলের অজান্তে এডওয়ার্ড মোরের হামুখ বাক্সে পরিণত হই। আমাদের পাছায় ঝোলানো সাইনবোর্ডে লেখে নেই আমাকে ব্যবহার করুন। আমার পরের কবিতার শিরোনাম আক্ষেপ। মিথ্যে প্রমাণিত হওয়ার পূর্বে যে জল ঘনত্বের গভীরতায় হারিয়ে যায়, তাকে হয়তো ফিরিয়ে আনা যেত ত্রিকোণমিতির গাণিতিক সূত্রের বলয়ে। আগুন পাখির গানে মগ্ন যে বিকেলের খরচের খাতায় যোগ করেছিল যাবতীয় যৌবনের মুগ্ধতা, তাকেও তো ফোটানো যেত খুলে নিলে তার পৌরাণিক রোদের চশমা। কেবল
মায়াবিনী তুমি, আলো ঝিলমিল তারার মিছিলে, দীপ্ত তোমার হাসির ঝিলিক, প্রমাণিত করতে দিলে না এই অন্ধের রাজত্বে। ধন্যবাদ। ধন্যবাদ কবি রনি বর্মন। আমি প্রথমেই বলে নিয়েছিলাম, যেহেতু আজকে অনুষ্ঠানটি সঞ্চালনা করছি আমরা মোবাইল থেকে, তো অপারেট করতে একটু ঝামেলা হওয়ার কারণে যিনি আমাদের সামনে আছেন তাকে দিয়ে আসলে আমরা শুরু করছি। যেমন এই পর্যায়ে আমাদের সামনে রয়েছেন চৈতালি বসু, আমি দেখতে পাচ্ছি চৈতালি বসুকে, তো তাকে দিয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। চৈতালি বসু, আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন? খুব সংক্ষেপে বলবেন আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন। সংক্ষেপে যদি বলতে হয় তাহলে ছোটবেলা থেকে একটা কল্পনার জগতে থাকতাম। কল্পনার গায়ে গায়ে রঙিন জাল বুনতাম, সম্পর্কের গায়ে গায়ে রঙিন জাল বুনতাম। তো সারাক্ষণ একটা কল্পনার একটা জগতে একটা বিরাজি করতাম বলা যায়। তো তারপরে দীর্ঘদিন পাঠিকা হিসাবেই ছিলাম, বিভিন্ন লেখকদের গল্প পড়েছি, কবিতা পড়েছি। তো সেখান থেকে একটা উদ্বুদ্ধ হয়েছি লেখার জগতে আসার, এটাই। ধন্যবাদ কবি চৈতালি বসু। এ পর্যায়ে একই প্রশ্ন আমি করতে যাচ্ছি কবি মামুন রশিদের কাছে। কবি মামুন রশিদ, আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন? ধন্যবাদ। লেখালেখির জগতে আসার আগে মানে পাঠোভ্যাসের যে বিষয়টা, পারিবারিকভাবে আমাদের প্রচুর বই পড়ার সুযোগ ছিল। মা বই পড়তো, আত্মীয় স্বজন সবাই বই পড়তো। ওই ইয়ে থেকেই পড়তে পড়তে একটা সময় মনে হচ্ছে যে লেখার চেষ্টা করি, লিখি। সেখান থেকেই লেখা শুরু। আর পরবর্তীতে যখন অনার্স পড়তে অনার্স পড়ার সময়, সেই সময় বন্ধুদের সাথে প্রথম পত্রিকা প্রকাশ, যেমন সুরিত নামে আমাদের একটা সংগঠন ছিল। আমরা একটা সংগঠন করতাম, সুরিদের মুখপত্র আমাদের সৈকত ভাই ছিলেন সিনিয়র, ওনার মাধ্যমে উনি পত্রিকাটা সম্পাদনা করেন, আমি সরকারি সম্পাদক ছিলাম। ওই পত্রিকার সম্পাদনা থেকে আরেকটু সিরিয়াস হলাম। তারপরে বন্ধু বান্ধবের সাথে লেখালেখি সম্পর্কিত আরো পত্রিকা প্রকাশের সূত্রে তখন লেখালেখিটাকে সিরিয়াসলি নিলাম। এই তো, ধন্যবাদ। ধন্যবাদ কবি মামুন রশিদ। আমি একই প্রশ্ন করতে যাচ্ছি আমাদের অগ্রজ কবি ভারতের বিপ্লব ঘোষ দাদাকে। দাদা, তুমি লেখালেখির জগতে কিভাবে এলে? হ্যাঁ, ব্যাপারটা হলো যে লেখালেখির জগতে হয়তো কোনোদিনই আসতাম না, কিন্তু আমি এরকম বোধহয় কয়েকশো কবিতা লেখার পরে একটা অঘটন ঘটেছিল। সেই লেখাটা একজন পাবলিশার আমার ওষুধ কোম্পানিতে হঠাৎ দেখতে পেয়েছিল, পড়ে আছে নিচে। তো সেটা দেখার পরে এইসব ব্যাপারগুলো ঘটেছিল। কিন্তু আমার ওই লেখা আমার দিদিমার সাথে প্রকৃতি, মানে নানা গ্রামে গঞ্জে দিদিমার সাথে ঘুরতে যেতাম। এই দেখতে 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 মনের মধ্যে রাইনাস লিখে সেগুলো ফেলে দিতাম। কিন্তু তারপরে আস্তে আস্তে 12-13 বছর বয়স থেকে এসব তারপরে যখন প্রেমে পড়লাম, একটু বেশি বয়সে গিয়ে 22-23 বছর বয়সে, তখন দেখলাম প্রেমে পড়লে তো সবাই কবিতা লেখে। তখন সব লিখে তাকে দিতাম। তা সেই আমার প্রথম স্ত্রী সেইসব দেখে বললো যে এইসব লেখাগুলো তুমি রেখে দিও। তাকে প্রেমপত্র লিখতাম, কিন্তু তার মধ্যে কবিতা থাকতো, সে বলতো এগুলো তুমি লিখে দিও, বাড়িতে দেখতে পেলে তো ঝামেলা হবে। তো সেই সবগুলো আমি আমার মাকে বলতো ডায়েরিতে লিখে রাখো। সব ডায়েরিতে কিছু লেখা থাকতো, সব হারিয়ে যেত। কিন্তু আসল ব্যাপারটা হলো যে ওই যে আমার অফিসে বসে দুটো কবিতা দেখতে পেয়েছিল একজন, মানে পাবলিশার, কিভাবে ঢুকে দেখে ফেলেছিল। তারপরে আমার একটা 169 পৃষ্ঠার একটা কবিতার বই কলকাতা বইমেলায় বেরোয়, আজও খুঁজে বেড়াই। তা সেই অঘটনটা না ঘটলে হয়তো আমি ওরকম লিখতাম, ফেলেও দিতাম। আমার মনে হয় 1000-2 কবিতা আমি এমনি করে ফেলে দিয়েছি। সেই সব অঘটন ঘটাতে তারপরে বহু 12-13টা কাব্যগ্রন্থ বেরিয়েছে। ওই লেখাটা মানে যা বলে আর কি, কবিতা লেখা তো হয়ে যায়, ফেলে দিতাম। কিন্তু ধরা পড়ে গিয়ে আজকে আপনাদের সামনে আমি বসতে পারছি, বলতে পারছি কিছু কথা। সেই লেখাটা আজও চলছে। ওইভাবেই লেখার জগতে আমার আশা।
তারপর অগ্রজ অনেক বড় বড় কবিদের সান্নিধ্যে ওই কলকাতা বইমেলায় থাকাতে, তাদের ভালোবাসা, তাদের স্নেহ পাওয়াতে তখন মনে হলো যে এরা যখন ভালোবাসছে তাহলে লেখা তো যাই, সেইভাবেই আর কি লিখতে আসা। আম, সেই জন্য মানে আমার বারবারই মনে হয় যে ওইরকম যদি অঘটন না ঘটতো তাহলে বোধহয় আমার কোনোদিন বইও বেরোতো না, কিছুই হতো না, এরকম আমার মনে হয় আর কি। কিন্তু লেখাটা চলতো, ভিতর ভিতরেই চলতো এবং হারিয়ে যেত, যেমন হাজার কবিতা যেন হারিয়ে গেছে। এই সংক্ষিপ্ত বলতে গেলে তো আমি ঘন্টা দুই বলতে পারি ব্যাপারটা নিয়ে, কিন্তু সেই সময় তো এখানে নেই। ছোট্ট করে এটাই বললাম আর কি। ধন্যবাদ কবি বিপ্লব ঘোষ দাদা। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি তিথি আফরোজের কাছে। কবি তিথি আফরোজ, আপনি কিভাবে লেখালেখির জগতে এলেন? কবি তিথি আফরোজ। আসলে এই প্রশ্নের উত্তর বরাবরই দিতে আমার ভালো লাগে, আমার ভাবতেও ভালো লাগে, এজন্য যে আসলে আমার আমার আমি যেখানে জন্মগ্রহণ করেছি একটা প্রত্যন্ত অঞ্চল, নওগাঁ জেলার বোয়ালিয়া গ্রাম, যেখানে আমি যখন ছোট ছিলাম এখানে আশেপাশে কোথাও কোনো লেখক, কোনো কবি কেউ আশেপাশে ছিল না আমার পরিচিত গুন্ডির মধ্যে। তো আমার মাথায় এসেছে কিভাবে, আমি পরে বড় হয়ে চিন্তা করে দেখেছি এটা। একেবারে শিশুবেলায় আমার মা লালনের গান খুব পছন্দ করতেন। তো তার অনেক গান মুখস্থ ছিল, প্রায় বেশিরভাগ গানই মার মুখস্থ ছিল। তো মা লালনের গানের বই মার কাছে ছিল। এই ফার্স্ট আমি লালনের গানের বইটা যখন উল্টিয়ে উল্টিয়ে দেখেছি, তখন আমার কাছে মনে হয়েছে এগুলো লেখা একদম দুঃসাধ্য ব্যাপার। এবং আমার কাছে খুব ভালো লেগেছে, মনে হয়েছে কে এই লালন, আমিও যদি এরকম লিখতে পারতাম। এটা একেবারে শিশুবেলায়। তারপরে আমার ফার্স্ট আসলে আমি লিখেছি যেটা, সেটা হচ্ছে একটা নাটক। ক্লাস 5-এ পড়ি আমি তখন। তখন আমার ভাইয়েরা ভিলেজ ল্যাবরেটরি ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে 16ই ডিসেম্বর, 26শে মার্চে তারা নাটক মঞ্চে মঞ্চে নাটক করতেন। তখন এই নাটকের বই আমি দেখি, এই দেখে আমার মনে হয়েছে আমিও নাটক লিখতে পারবো। আমি ক্লাস 5-এ পড়ি, একটা ছোট শিশু, আমি একদম ছোট্ট একটা নাটক লিখে ফেলি এবং আমার আশেপাশে যারা খেলাধুলা করে এদেরকে নিয়ে আমরা বালি দিয়ে স্টেজ তৈরি করে আমার মায়ের শাড়ি দিয়ে চারপাশে ঘিরে নাটক মঞ্চস্থ করি। এই আমার ফার্স্ট নাটক লেখা ছিল, সেখানে কিছু গানও লিখেছিলাম, নাটকের মধ্যে গান ছিল। পরে আমার স্কুলের টিচার এই খবর পেয়ে তো আমাকে খুবই আশীর্বাদ করে এবং আরো উৎসাহিত করে। তারপর স্কুলে কবিতা পাঠের প্রোগ্রামে আমি কবিতা পড়ি, জীবনানন্দ দাশের কবিতা। তখন আমাদের পাঠ্যপুস্তকে ছিল, সম্ভবত সেটা ক্লাস 6 হবে। এরপর আমি প্রথম হই এই কবিতা পাঠে। আবৃত্তি সেই সময় আসলে এত বুঝতাম না, এখনো আমি আবৃত্তি পারি না। তো তারপরেও ফার্স্ট হয়েছিলাম, যেহেতু গ্রাম এলাকা। তখন আমাকে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বই গিফট করা হয়েছিল প্রথম পুরস্কার হিসেবে, শ্রেষ্ঠ কবিতার বই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এই কবিতার বই পড়ে আমি তখনই মোটামুটি লেখা শুরু করেছি। আর আমার রবীন্দ্রনাথের ছড়াগুলো, কাজী নজরুল ইসলামের ছড়াগুলো পড়ে আমার মনে হচ্ছে আমি পারবো এরকম লিখতে। তো আমি তখন অনুকরণ করতাম তাদের লেখা। তারপরে আমার ফার্স্ট কবিতা প্রকাশ হয় ক্লাস 8-এ ঢাকা থেকে। তখন আমাদের ওখানে প্রথম পোস্ট অফিস তৈরি হয়। এই পোস্ট অফিসে হলুদ খামে আমি পত্রিকাতে দেখে আমি আমার লেখা পাঠাই, কবিতা পাঠাই। আমি ক্লাস 8-এ পড়ি। তখন পোস্টমাস্টার খুব হাসছিলেন আর বলছিলেন, তোর এই কবিতা প্রকাশ হবে না, এরকম প্রকাশ হয় না। আর তখন আমাদের ওখানে পত্রিকাও খুবই রেয়ার ছিল। স্কুলের পাঠাগারে গিয়ে ক্লাসের ফাঁকে আমি পত্রিকা পড়তাম বা বই পড়তাম। আর বই বলতে যা আমাদের ছিল সব আমার মার মরণ বিষাদ সিন্ধু বা এই জাতীয় যেগুলো ধর্মের বই, এগুলো বেশি ছিল। সাহিত্যের বই খুব বেশি, খুব ছোটবেলায় আমার পাঠ্যপুস্তকের পরে পড়া হয়নি। যখন আমি নিজে পাঠাগারে যাই তখন আমি বড় বড় লেখকদের বই পড়ি, দেশের বাহিরের লেখকদের বই পড়ি। তখন আমার মনে হয়েছে স্কুলেই যে আমি এগুলো লিখতে পারবো। আর আমার প্রথম লেখা প্রকাশ হয় প্রিয়তমে সুনামে পত্রিকায়। তখন আমি বিষয়টা ছিল এরকম, আমাকে একটা হলুদ খামের চিঠিটা পাঠানো হলো, লেখা ছিল
কবি তিথি আফরোজ, এই একটা টাইপ করা হাতের লেখায় আমার ঠিকানাটা দেখে আমি একদম আশ্চর্য, এখনো আমার কবিতায় প্রকাশ হলো না, আমি কবি তিথি আফরোজ হলাম কিভাবে, আর আমি এত ছোট মানুষ, এত আনন্দিত। তো সেই খামে লেখা ছিল যে আপনার কবিতা মনোনীত হয়েছে, আপনার কবিতা প্রকাশ হবে, প্রকাশের পর আপনি আমাদের 3টা বই আপনাকে ক্রয় করতে হবে, এই ক্রয়ের জন্য আপনাকে 300 টাকা পাঠাতে হবে। তখন আমি আমার স্কুলের উপবৃত্তির টাকা, এই 300 টাকা ওই ঠিকানায় পাঠিয়ে দিতে যখন আমি পোস্ট অফিসে গেলাম, তখন পোস্টমাস্টার খুবই হেসে বললেন, এটা ভুয়া, একদমই হবে না। আমি তো প্রায় কেঁদে ফেলি। তারপর সত্যি সত্যি আমার ঠিকানায় প্রকাশিত কবিতা আসলো, আমার খুবই ভালো লাগলো। এর মাঝখান দিয়ে বন্ধু সভাতেও আমার কবিতা প্রকাশ হলো। এইভাবে স্কুলেই সবাই আমাকে মানে কবি বলে সংবর্ধন করতে লাগলো। আমার খুব ভালো লাগলো। ইন্টারমিডিয়েটে যখন উঠলাম তখন একদম সারা দেশের সব লিটিল ম্যাগে আমি কবিতা পাঠাতে শুরু করলাম। যারা আমাকে কেউ কখনো দেখেনি, চিনে না, তাদের সাথে তখন আমি লিটিল ম্যাগে পরিচিত হতে শুরু করলাম। এভাবে আমার লেখার জগতে আসে। ধন্যবাদ কবি তিথি আফরোজ চমৎকার করে বলার জন্য। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি রনি বর্মনের কাছে। কবি রনি বর্মন, আপনার কাছেও আমার একই প্রশ্ন। অনেক দর্শক দেখছেন, আসলে আমি ল্যাপটপ থেকে কম্পিউটারে মোবাইলে চলে যাওয়ার কারণে আমি দেখতে পাচ্ছি না কমেন্টস গুলো, যে কারণে আমি কমেন্টস গুলো পাঠ করতে পারছি না বলে খুব দুঃখিত। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি রনি বর্মনের কাছে। রনি বর্মন, লেখালেখির জগতে আপনি কিভাবে এলেন? রনি বর্মন। রনি বর্মন, আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন? রনি বর্মন। রনি বর্মন, আপনি লেখালেখির জগতে কিভাবে এলেন? রনি বর্মনের সঙ্গে আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে। তো রনি বর্মন ফিরে এলে আমরা আবার কথা বলবো। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি চৈতালি বসুর কাছে। কবি চৈতালি বসু, আপনি আরেকটি কবিতা পাঠ করবেন। এরপর কবিতা পাঠ করবেন কবি মামুন রশিদ। কবি চৈতালি বসু। আমার এবারের কবিতা সময়োচিত মূল্য। শাসনের দম দেওয়া ঘড়ির তীব্র কটাক্ষ সুর আজও অভ্যাসে পরিণত হলো না। যা মধ্যবিত্তের মানায় তার হলো কই? দুঃসাহসের ইচ্ছাগুলো কেবলই ডানা মেলতে লাগলো কালের প্রবাহে। কাব্যের পরতে পরতে রং ছড়াতেই প্রতিক্রিয়া এলো, খাঁটি সোনায় গহনা হয় না। কি করব, অপছন্দের বিষয় বয়ে বেড়াবার শক্তি যে পেলাম না কোনোদিন। গহনা প্রস্তুতে নিজেকে বিশেষজ্ঞ তৈরির অপারগে বাস্তবে রুক্ষ বাতাবরণে গ্রহণযোগ্যতাও তাই অধরা রয়েই গেল, থাকলো। অভিজাতি বিজ্ঞাপনের দমকা আলোর রশ্মি চোখে গাঁথার ঔৎসুক্যের আলোড়ন তুললেও খাঁটি সোনার দাম বোঝে একমাত্র জাহাজডুবি। নমস্কার। চমৎকার কবিতা কবি চৈতালি বসু। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি মামুন রশিদের কাছে, কারণ আমি আগেই বলেছি যে মোবাইল থেকে আসলে অপারেট করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো চৈতালি বসুর পরে আমি ছবি দেখছি মামুন রশিদের। তো কবি মামুন রশিদ, এ পর্যায়ে আপনি একটি কবিতা পাঠ করবেন। মামুন রশিদ। ধন্যবাদ টিয়ার ভাই, তৌফিক ভাই। আমার এই কবিতাটির নাম পুড়ছি। আমি যে নিপুণ পুড়ছি, পুড়ছি, আমি যে নিপুণ পুড়ছি, এই শোকাবহ করুণ রোদন তোমাকে কাঁপিয়ে দেয় না। ভাঙছি, আমি যে আহত আর্তনাদে ভেঙে যাচ্ছি, এই শঙ্কার সমগ্রতা তোমাকে ভয় পাইয়ে দেয় না। এত ঝড়, এত বৃষ্টি, এত অশ্রুবিন্দু আমাদের ইচ্ছে অনিচ্ছেতে ঝরে পড়ছে আমার উদ্দেশ্যে বেরিয়ে পড়া তোমার দিনগুলোর মতো। সপ্তাহ শেষে দুটি ভিন্ন মানুষ পথ রোধ করে দাঁড়ায়। শরীরের ভেতর থেকে বেরিয়ে দুটি রঙিন সত্তা
হ্রদের ধারের এলোমেলো সন্ধ্যায় আর জড়িয়ে ধরতে পারবে না কোনোদিন। তুমি জানো আমাকে ছাড়াই আছো যেমন, তেমনই থাকতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ কবি মামুন রশিদ চমৎকার কবিতা পাঠ করার জন্য। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি বিপ্লব ঘোষের কাছে। কবি বিপ্লব ঘোষ, আপনি এখন একটি কবিতা পাঠ করবেন। এরপর প্রস্তুত থাকবেন কবি তিথি আফরোজ। আমার এখনকার কবিতাটির নাম হচ্ছে আমি লড়াই করছি। এরকম একটা অনুষ্ঠানও বলছে আর কি, কিছুদিন আগে 28শে নভেম্বর আমার 29 বছরের মেয়ে চলে যায়। ক্ষতবিক্ষত হলে তো কবিতা আসেই, লিখতেই হয়, সেই রকম ভেবে এই কবিতাটি। আমি লড়াই করছি, মেয়ে চলে গেছে, ঘরের প্রতিটি হাওয়ায় স্মৃতির স্পর্শ, সে বিছানায় বসে কথা বলছে, আমরা বিছানা সরিয়ে দিয়েছি, আর যেন বসতে না পারে। সমস্ত অক্সিজেন সিলিন্ডার মেশিন আর নেই, শেষে ঘর বন্ধ করেছি, এখন দেখি সবার ঘরে বসে আছে। আমি লড়াই করছি। ছোট মেয়ে পোশাক পরে দেখাচ্ছে, বই নিয়ে পড়া বুঝে নিচ্ছে, বাইরে বের হওয়ার সময় গুড বাই, ঘুমোতে যাবার সময় গুড নাইট, আবার কান্না পেলে লুকিয়ে 3 তলায়। আমি লড়াই করছি। সে চলে গেছে, রেখেছে লক্ষ কোটি হাসি কান্নার গল্প, রাস্তায় মানুষের কৌতূহল, আমি কেমন করে বেঁচে আছি। কেউ বলছে এক এক করে 3 জন, কেউ বলছে দেখে তো বোঝার উপায় নেই, কেউ আবার রবীন্দ্রনাথ নিয়ে আসছে। যারা কোনো দিন খোঁজ নিল না বিপদে, তারাও ছল করে খেজুর করতে আসে। আমি লড়াই করছি। আমি কবিতা লিখছি না, শব্দগুলো আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে। সেই যে বলেছিল পাগল কবি, দুঃখ হলে কবিতা আসে, দুঃখ ভুলে গেলে কবিতা আসে না। আমি কি কবিতার কাঙাল, যার জন্য এই শোক নিয়ে থাকতে হবে? আমি লড়াই করছি। কি আশ্চর্য, যখন কবিতা ভেবে অকবিতা লিখি, ঠিক তখনই আমি আর কবিতা লিখি না। ধন্যবাদ কবি বিপ্লব ঘোষ। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি কবিতা পাঠ করার জন্য। অনুরোধ করছি কবি তিথি আফরোজকে। কবি তিথি আফরোজ এখন একটি কবিতা নিয়ে আসেন। তৌফিক জহুর ভাইকে আবারও ধন্যবাদ। আমার এ পর্যায়ের কবিতার নাম পিপাসা। তোমার যাবতীয় পিপাসা আমিই মিটাবো। জানো তো এখানে কুসুম তিথিতে শেফালির ডালে ডুমুর ফুল ফোটে, লতানো রক্ত জবার রেণু দুলে উঠলেই লক্ষ্মী পেঁচাটা স্থির তাকিয়ে থাকে মঙ্গলের আশায়। আমি আকাশ থেকে মঙ্গল প্রদীপ নামাবো বলেই সোনার জিহ্বা গজিয়ে ফেলেছি পুনর্বার। তোমার সকল স্বাদ অবলীলায় শুধু আমাকেই বলো, আমি শখের তোলা আশির ঊর্ধ্বে ক্রয় করে রেখেছি পরম যত্নে। এক জীবনের সকল অবগাহনে ফুরাবার নয় প্রলম্বিত সমুদ্র স্রোত। অবগুণ্ঠন খুলে সূর্য ওঠার আগেই জেগে আছে মহাপৃথিবীর স্বর্গ। সুরার পেয়ালা তৈরি আছে ইশকের ভান্ডারে, সুবহে সাদিকের আগেই পান করে নাও, মেটাও পিপাসা। চমৎকার কবিতা পিপাসা আমরা শুনলাম কবির কণ্ঠে। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি রনি বর্মন। রনি বর্মন শুনতে পাচ্ছেন? রনি বর্মন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আপনি একটি কবিতা পাঠ করুন। রনি বর্মন, কবিতা পাঠ করুন। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? আপনি একটি কবিতা পাঠ করুন। শোনা যাচ্ছে ভাই? জি। আমার কবিতার নাম আয়না ঘড়ি। সময় দেখতে গিয়ে আমি বারবার ঘড়ি দেখি, ঘড়ির কাছে গেলে আয়না।
আয়নায় আমি তোমাকে দেখি, আয়নায় আমি সোমাকে দেখি, আয়নায় আমি বাঘ দেখি, আয়নায় আমার বেড়ালকে দেখি না। 2 আয়না ঘড়িতে যখন হৃদয়টা বাজলো, বিড়ালটা বাজতে তখনও কয়েক বছর বাকি। আমি অপেক্ষায় থাকলাম বিড়ালটার। অপেক্ষায় আমার সামনের দুটো দাঁত বড় হতে থাকলো। বড় হতে হতে দাঁতগুলো আমার হা বরাবর চলে আসছিল। হা বন্ধ করার জন্য আমরা সবাই মিলে ক্ষয়যজ্ঞ করলাম। যজ্ঞের ক্ষয় করতে করতে আমাদের চোয়াল ও চাপার ভারী শূন্য হলো। আমি বিড়ালটার অপেক্ষায় থাকলাম। আয়না ঘড়িতে তখন হৃদয়টা বাজে। আয়না ঘুরে এবার একটি হাত হৃদয়টা রেখে হাত বানরটা ছুঁয়ে দিল, আরেকটা পা ছেড়ে দিল ছুটন্ত হরিণটার পেছনে। একবার হরিণের পিছনে পা দৌড়ায়, আবার পায়ের পেছনে হরিণ। আয়না ঘড়ির রঙিন পর্দায় তখন মায়া ও মৃগের হরেক টেলিকাস্ট। দেখতে দেখতে আমরাও অনুমানে বোধ করি চোখে অন্ধকার। এক সময় আয়না ঘড়ি হৃদয়টা ছেড়ে দিয়ে বিড়ালটার কাছে পৌঁছল। আমার পড়া চোখ কেবল কালো বিড়ালটার চোখের আলো ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না। মুখ ধুতে গিয়ে বিড়াল বিষ্ঠায় ছেয়ে ফেললাম সমস্ত শরীর। আয়না ঘড়িতে আমারই বিড়ালটা আমাকেই বলল মিয়াও। ধন্যবাদ। চমৎকার কবিতা পাঠ করলেন কবি রনি বর্মন। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি কবি বিপ্লব ঘোষের কাছে একটি প্রশ্ন নিয়ে। কবি বিপ্লব ঘোষ, ধরুন আপনি কবিতা লিখেন, আর যেহেতু কবিতা লিখতে গিয়ে আপনার মাথায় কোনো একটি শব্দ এলো, হঠাৎ করে শব্দটি যদি হারিয়ে যায়, তখন আপনার অনুভূতি কেমন হয়? হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। হারিয়ে গেলেও হয়তো অনেক সময় দেখা যায় হারিয়েই যায়। আবার অনেক সময় আবার চট করে হয়তো মনে পড়লো। তাই এরকম ক্ষেত্রে হয় কি, যদি কোনো শব্দ আসে, যদি খাতা কলম পাশে থাকে, ওই শব্দটা লিখে রাখি। রাত 2টো-3টোর সময় হলেও কিন্তু অন্ধকারের মধ্যেও একটা আন্দাজে লিখে রাখি। তা এরকম হয়। আর এই প্রশ্নের মধ্যে একটা কথা বলি যে আমার মনে পড়ে প্রায় 14-15 কি 16 বছর বয়সে আমি তখন ব্যায়াম ট্যায়াম করতে যেতাম ভোর সেই 4:30টার সময়। তো ওই সময় একদিন দেখেছিলাম একটা ভিখারিকে, একটা লোক, মানে তথাকথিত শিক্ষিত ভদ্রবাড়ির মানুষ, তাকে দিয়ে যেরম ভাবে ধর্ষণ বলা যেতে পারে সেরম ধরনের জিনিস করছে। তো ওইটুকু বয়সে ওইটা দেখে আমার মানে আজও সেই ঘটনাটা নিয়ে আমি কোনো কবিতা লিখতে পারিনি। আমার মনে হয়েছে যে সেটা তো আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। তা সেটা কিন্তু আমার স্মৃতিতে এখনো ভেসে আছে। সেই কবিতা হয়তো একদিন কোনদিন লেখা হবে, হয়তো কোনোদিন হবে না। তো সুতরাং শব্দ কোনো সময় এলো, সেটা নিয়ে যে লেখা হবেই তার কোনো গ্যারান্টি নেই। এরকম একটা ঘটনা আমার তো লেখা হয়নি, আজও হলো না। সেরকম কিছু সুন্দর কিছু শব্দ এসে গেলে আমি পারি লিখে রাখতে বা মনে রাখতে। আর যদি হারিয়ে গেল তো হারিয়ে যায়, অনেক সময় আর মনেও করতে পারি না যে এই শব্দটা কি এসেছিল। তা দুঃখ হয়, তখন মনে হয় যে আমার একটা কবিতা তো আছে যে যে কবিতা লিখিনি কোনোদিন, না লেখা কবিতাগুলোই আমার মনে হয় সেই কবিতা ছাপা হলে বোধহয় আমি নোবেল পুরস্কার পেতাম। তা ওইরকম ভাবনা হয় আর কি। শব্দ হারিয়ে গেলে সেটাই বোধহয় সবচেয়ে শ্রেষ্ঠ কবিতা হতো, যদি একেবারেই হারিয়ে যায়। ধন্যবাদ কবি বিপ্লব ঘোষ। এ পর্যায়ে আমি একই প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি কবি তিথি আফরোজের কাছে। কবি তিথি আফরোজ, হয়তো ভাবছেন কোনো একটি শব্দ মাথার মধ্যে ঘুরপাক করছে কবিতা লেখার ক্ষেত্রে, হঠাৎ করে যদি শব্দটি হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনার অনুভূতি কি হয় সেই সময়? কবি তিথি আফরোজ। আমার আসলে এরকম শব্দ হারায় অহরহই। কারণ এত ব্যস্ততার মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়। আমরা তো ফুল টাইম কবি না, পার্ট টাইম।
প্রতিদিনই মনে হয় যে কোনো কাজের মধ্যে অসংখ্য কবিতা হারায় ফেলি, অসংখ্য শব্দ হারায় ফেলি, কাজ করতে গিয়ে সেগুলো আর লিখে রাখা হয় না। তখন খুব মন খারাপ হয়, পরে মনে হলে যে আমার মনে হয় ওই কবিতাটাই ভালো হতো। তার মাথায় থেকে হারায় গেলে কিছুটা খারাপ লেগে ভালো হয়ে যায় যে সেটা আবার লিখা যাবে, কিন্তু যেটা লিখে হারায় ফেলি সেটা আরো বেশি খারাপ লাগে। এরকম হয়েছে অনেকবার যে মোবাইলে লিখেছি, কোনো কারণে সেভ করতে পারি নাই, হারায় গেছে। অথবা খাতায় লিখেছি, হারায় গেছে। সেই কবিতাটা আমি কখনোই ভুলতে পারি না, খুবই মন খারাপ হয়। আর মাথায় তো সব সময়ই হারায় যায়। সারাদিনের মধ্যে প্রতিদিনই কবিতা লিখতে পারি না, কিন্তু প্রতিদিনই মাথায় কবিতা আসে, সুন্দর শব্দ আসে। সেগুলো হারানোর জন্য প্রতিনিয়তই মনের মধ্যে এক ধরনের চিনচিনে ব্যথা কাজ করে যে কবে আমি ফুল টাইম কবি হব, এরকম একটা বাসনা মনের মধ্যে তৈরি হয় আর কষ্ট লাগে। ধন্যবাদ কবি তিথি আফরোজ চমৎকার করে বলার জন্য। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি একই প্রশ্ন নিয়ে কবি চৈতালি বসুর কাছে। কবি চৈতালি বসু, যদি কখনো লিখতে গিয়ে বা চিন্তা করতে গিয়ে কোনো শব্দ মাথা থেকে হারিয়ে যায়, তখন অনুভূতি কেমন হয়? চৈতালি বসু। শব্দ সেইভাবে আমার হারায় না, আমি মূলত গৃহবধূ। কবিতার মধ্যেই আমার যাপন, লেখার মধ্যে আমার যাপন। আর আমার স্মৃতিশক্তিটা একটু বেশি, খুব ছোট ছোট জিনিস বহুদিন আগে কেউ কিছু বলেছে বা কিছু দেখে রেখেছি, আমার মনে থাকে। ছোট ছোট স্মৃতি, কথা আমার মনে থাকে। আমি একটু আগেই বলেছিলাম যে আমি একটু কল্পনার জগতে থাকতে ভালোবাসি, যার জন্য আমি ওই শব্দগুলোকে নিয়ে নাড়াচাড়া করি। আর যেহেতু আমি গৃহবধূ, আমি রান্না করতে করতে হোক, যে কোনো কাজ করতে করতে হোক, আমি শব্দগুলোকে নিয়ে নাড়াচাড়া করি। আমি দেখি এর অ্যাপ্রোপ্রিয়েট মানেটা কি হচ্ছে, সেটাকে নিয়ে একটা রিসার্চের জায়গায় চলে যাই। তো আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, তো সেই কারণে আমার শব্দ খুব কমই হারায়। কিন্তু শুয়ে পড়ার পর বা অর্ধ ঘুমে, খুব ঘুমটা পাতলা হয়ে আছে, সেই সময় যদি কোনো শব্দ বা কোনো কবিতা মাথার মধ্যে এলো, কবিতা তো যখন তখন আসতে পারে, তখন সেটা কখনো কখনো হারিয়ে গেছে, সকালবেলা উঠে মনে করতে পারিনি, বা সম্ভব হলে আমি সঙ্গে সঙ্গে লাইট জেলে ওটা লিখে রেখেছি। বা লিখে রাখতে না পারলে, যদি ঘুমটা গাঢ় হয়ে গেছে, আমি পরের দিন সকালবেলায় আমি হাতড়েছি আমার কি কোন শব্দটা আমার মনে এসেছিল, কোন কবিতাটা আমার মনে এসেছিল, আমি হাতড়ে বেড়াই। শেষ অবধি না পেলে খুবই কষ্টের, এটা খুবই কষ্টের ব্যাপার। একটু দুঃখ হয়, কিন্তু আমার হাতে বেড়ানোর কাজটা থেকেই যায়, যে আমি কি মনে করেছিলাম। কখনো কখনো পেয়েও যাই, কিন্তু কখনো কখনো একদমই পাই না, হারিয়ে যায়। তখন আর কিছু করার থাকে না, কষ্টটা থেকে যায় তখন, এটাই। ধন্যবাদ কবি চৈতালি বসু। আমরা আসলে কবি কণ্ঠে শুনছি শব্দ হারিয়ে গেলে কবিদের অনুভূতি কেমন হয়। এর পর্যায়ে এই একই প্রশ্ন নিয়ে আসছেন কবি মামুন রশিদ। মামুন রশিদ, হঠাৎ আচমকা কোনো শব্দ যদি হারিয়ে যায়, সেক্ষেত্রে অনুভূতি কি হয়? মামুন রশিদ। ধন্যবাদ। শব্দ, কবি তো আসলে শব্দের কারিগর, শব্দ নিয়েই সব আমাদের কাজ। শব্দ হারিয়ে যায়, এটা ঠিক। আমারও প্রচুর শব্দ হারিয়ে যায়। যেমন আমার বেশিরভাগ শব্দ আসে হাঁটার সময়। আমি যখন একা একা হাঁটি, সেই সময় চিন্তায় তখনই হয়তো কোনো একটা শব্দ নিয়ে যখন নাড়াচাড়া করি, সেই সময়গুলোতে তখন শব্দ আসে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার এইগুলো লিখে রাখা হয় না, কারণ মনে থাকে না। আর এই হারানো নিয়ে আমার মধ্যে বেদনা বোধ নেই, কারণ এরকম ভাবনা প্রতিনিয়তই আসে, প্রতিনিয়তই চলে যায়। যেটা স্থায়ী হয়, যে ভাবনাটা পূর্ণতা পায়, সেটাই আমি লিখে রাখি। বরং এক্ষেত্রে আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা লাইন বলি, সেখানে ওনার কবিতায় একটা লাইন ছিল এরকম, যে লেখার চেয়ে লিখবো ভাবটাই আমাকে বেশি তাড়ায়। তো আমার ক্ষেত্রেও সুনীল গঙ্গোপাধ্যায়ের এই লাইনটা কাজ করে, কারণ
ওই শব্দ নিয়ে ভাবি আমি, কিন্তু সব শব্দ লিখে রাখি না, সেই ক্ষেত্রে হারিয়ে যাওয়ার বেদনা অনুভব করি না। ধন্যবাদ। ধন্যবাদ কবি মামুন রশিদ চমৎকার করে বলার জন্য। এই পর্যায়ে আমি আবার চলে যাচ্ছি রনি বর্মন, শোনা যাচ্ছে? রনি বর্মন শোনা যাচ্ছে? জি ভাই। রনি বর্মন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আপনার কাছে একই প্রশ্ন, কোনো শব্দ যদি হারিয়ে যায় কবিতা লিখতে গিয়ে বা কোনো কারণে, ব্যস্ততার কারণে কোনো শব্দ হারিয়ে গেলে তখন আপনার অনুভূতি কেমন হয়? অনুভূতি খারাপই হবার কথা। যে কোনো কিছু হারালে ব্যক্তিগতভাবে অনুভূতি খারাপই হয়। তো যেহেতু আমরা শব্দ চাষী, আমি নিজেকে শব্দ চাষী মনে করি, শব্দ শিল্পী মনে করি। শব্দের জন্য আমরা হচ্ছে যে সাধনা করতে হয়। সেই সাধনা করতে যখন হারায় যায়, খারাপ লাগারই কথা। এই তো ভাই। ধন্যবাদ কবি রনি বর্মন। অল্প কথায় চমৎকার একটি কথা বলে ফেললেন যে আমাদের শব্দ হারিয়ে গেলে খারাপ লাগতেই পারে। এর পর্যায়ে আমি আবারও চলে যাচ্ছি কবিতা পাঠে। যেহেতু রনি বর্মন লাইনে আছেন, রনি বর্মন আপনি একটি কবিতা পাঠ করবেন এবার। রনি বর্মন, শব্দ শিল্পী। জি হ্যাঁ, আপনি একটি কবিতা পাঠ করবেন। আমার কবিতার নাম চলমান। আমার কবিতার নাম চলমান। যেভাবে ঘটনাবলীর সূত্রপাত, সুবোধ সকালের মাথায় ভর করে পাংশুটে মেঘের মহড়া, নির্বিচারে বাতাসে গড়াগড়ি দিতে দিতে দুরন্ত কণিকারা ছুটে চলে মাঠে। মাঠের ওপারে পড়ে থাকে সাদা শাড়ি ও বকের ডানা। আপাতত প্রেমিক মন পান করে নেয় সীমান্তের ধূলিঝড়। ধন্যবাদ কবি রনি বর্মন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মামুন রশিদ। ধন্যবাদ। মামুন রশিদ। হ্যাঁ, ধন্যবাদ। কবিতাটির নাম একটু একটু করে। একটু একটু করে মানুষ আমাকে মনে রাখুক, খোলা মাঠে আড্ডায় তৃষ্ণার চেয়ে চায়ের উষ্ণতা বেশি মগ্ন করে। একটু একটু করে উষ্ণতা শেকড় মেলে। একটু একটু করে মানুষ আমাকে মনে রাখুক, দুহাতে চেপে পেয়ালার উষ্ণতায় ভরে তুলুক। পুরনো স্মৃতিতে কিছু না কিছু ফেলে আসি, ভাবি এইসব স্মৃতিচিহ্নে মানুষ আমাকে জানুক, মনে রাখুক। ধন্যবাদ। ধন্যবাদ কবি মামুন রশিদ চমৎকার একটি কবিতা পাঠ করার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি বিপ্লব ঘোষ। প্রস্তুত থাকবেন কবি তিথি আফরোজ। হ্যাঁ, আমার এখনকার যে কবিতাটি পড়ছি তার নাম আলোর সন্ধানে। কবে থেকে আমরা ঠিক বেঁচে নেই, সত্যি কথা সত্যি করে যদি বলি, আমরা কেউ ভালো নেই। এখন আমরা বাতিলের দলে মিশে নদী জলের ঘাটে পড়ে আছি। আজ দুঃখগুলো শুনে আকাশের তারা, কোলাহলহীন কোন স্টেশনে বসে ভাবি, চোখের জলে শালের জঙ্গলকে জড়িয়ে ধরি। কবে থেকে আমরা মানুষের মতো নেই। একদিন অচিনপুরের মানুষও বন্ধুত্বের হাত বাড়াতো, একদিন যাত্রাপালায় পাড়া ভেঙে পড়তো, কারো বিয়ে পুজো পরীক্ষার খবরে ঘরে ঘরে মিষ্টি প্রসাদে উৎসব মুখরিত বেলা। একদিন কৃষ্ণচূড়া বকুল বিছানো সন্ধ্যায় হাতে হাত রেখে যুবতীরা হেঁটে যেত, ঘরে ঘরে মালতী স্বপ্নরা গাইতো গান। আজ হারমোনিয়াম ছেড়ে মোবাইল ফেসবুকের জীবন। শব্দগুলো মেঘ হয়ে উড়ে যায় কোন অলকায়, কবিতার বৃষ্টি হয়ে নাবে না চরাচরে। ভেজা পাহাড়ের গায়ে শুয়ে থাকে অবসাদে। এই মানুষই একদিন ফাঁসির মঞ্চে গেয়েছিল মধুর হাসিতে জীবনের জয়গান।
বলেছিল ভালোবাসা ছাড়া কিছু নেই। আজ ভালোবাসাহীন গদ্যের কাছে কেমন যেন মেকি মনে হয়। সবচেয়ে নিঃস্ব হবার মানুষগুলো ইতিহাস হয়ে গেল। আজ এই অন্ধকারে আমরা চলেছি মনুষ্যহীন পৃথিবীর প্রান্তের ওপারে, যদি কেউ এখনো বেঁচে থাকে। ধন্যবাদ কবি বিপ্লব ঘোষ। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি তিথি আফরোজ। আমি আমার যে কবিতা এখন পড়ছি সে কবিতার নাম নদী। নদীর কাছে দিগন্তে হেলান দিয়ে আমারও কিছু বলার ছিল। কেমন করে অনন্ত জীবন বয়ে চলে, অবসরের বেলা ভুলে ছুটে চলে সাগর পানে। সাগর তার ফেনিল বুকে থেকে সুখে গর্জন তুলে ডেকেই চলে স্রোতস্বিনী, পল্লবিনী, চন্দ্রমণি, হরঘরণী, হাজার নামের তুফান তোলে। লবণাক্ত ঘূর্ণিমুখর প্রেমের লোভে যায় ছুটে যায়। তন্দ্রমেদুর দুপুর ভুলে বোকা সকল সরল নদী নিরবধি আত্মভোলা চপলতার জলাঞ্জলি দিয়েই সুখী। ও নদী, সুখ কারে কয় বোঝো তুমি? এমন নাচন ধ্বংসকেতন তোলে যখন হায়দারি হাত, সে কি তখন তোমার আপন? ভেঙে নিলে চাষার কুলা, চলে গেলে দুধের গোলা, একটুও কি মন পড়ে না, জান কাঁপে না? এমনি অন্ধ প্রেম কামাতুর ছুটেই চলো, ঠিক হলো, ঠিক হলো না। ও নদী, এমন প্রেম আর করো না, আর করো না, থামতে শিখো, শিখেই থামো। চমৎকার কবিতা পাঠ করলেন তিথি আফরোজ। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি চৈতালি বসু। সবাই খুব সুন্দর সুন্দর কবিতা করছে, খুব ভালো লাগছে সকলের কবিতায়। আমার এবারের কবিতা একটি ছোট্ট প্রেমের কবিতা। বড় একলা। হৃদয় কোদালে বুকের মাঝে ভালোবাসার বিদগ্ধ তৃষ্ণার দেখা মেলে। এলোমেলো বাইরেটা সতর্ক থাকে নিঃশব্দ গুছানোতে। নির্বাক যাত্রার আড়ালে জমে ওঠে অভিমানের অস্বচ্ছ চূড়া। কে দেখে সেই চূড়া? কিছুটা জানে হারানো প্রেম। স্বেচ্ছাকৃত জীবন রেখায় দাড়ি টানা কি অতই সোজা? কঠিন ব্রতের সম্মুখে এলিয়ে পড়া ছবিকেও সোজা হতে হয়। ব্যর্থতার লজ্জারা তখন গা ঢাকা দেয় নতুন কোনো ওম পাওয়া নিরাপদে। ধন্যবাদ কবি চৈতালি বসু। আপনি এখনই যাবেন না, আপনি থাকুন, কারণ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে। তো আমি আজকে চেষ্টা করছি যে আরেকটি করে কবিতা পাঠের মধ্য দিয়েই আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা হবে। তো এই পর্যায়ে কবিতা আবারও পাঠ করবেন কবি চৈতালি বসু, এরপরে পাঠ করবেন কবি মামুন রশিদ, এরপর রনি বর্মন, এরপর বিপ্লব ঘোষ এবং সর্বশেষ আমাদের কবি তিথি আফরোজ। যেহেতু ওনারটা অনেক নিচে আছে ওনার ছবিটা, এই জন্য ঘুরে ঘুরে আসবে। তো ওইভাবেই শুরু করছি আর কি। তো চৈতালি বসু আরেকটি কবিতা নিয়ে আসছেন এ পর্যায়ে, এবং এই কবিতার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের ওনার সমাপ্তি ঘোষণা হবে আর কি। কবি চৈতালি বসু। ধন্যবাদ তৌফিক। আরেকটি কবিতা পড়তে দেওয়ার জন্য। আমার এবারের কবিতা অঙ্কশায়িনী। নরম নদীর মনে সাগরের অঙ্কশায়িনী হওয়ার তীব্র ইচ্ছা, যৌবনের উষা মুহূর্তে উদ্দাম প্রেমের দুর্বার আকর্ষণ। ঠাঠা রোদকে উপেক্ষা করে এক পাতা ঝরার দিনে নরম নদী গিয়ে দাঁড়ায় নিভৃতে নিকুঞ্জে। সাগরের প্রেমাদৃষ্টিতে বাড়ে ছড়ায় দেহে মনে জ্বরের উত্তাপ। রক্তে বয়ে যায় শক্ত পাথরের উপর পড়ে যাওয়া হাজারো বেলোয়ারের জল তরঙ্গ। চৈত্রের শুকনো দিনেও সলজ্জ নরম নদী টের পায় তার কলকল শব্দের গোপন ধারা। মুহূর্তে ফাঁস হয় যৌবনের আদিরসের প্রথম পাঠ, জেনে যায় এক বিচিত্র অভিজ্ঞতার গোপন রহস্যের কথা। নরম নদীর বদলে যায় আলো ঝলমলে পৃথিবীর ভাষা। অতঃপর সে চিরতরে
সাগরের ভালোবাসার অঙ্কশায়িনী হয়ে থাকে মনের অতল অতলান্তে। ধন্যবাদ কবি চৈতালি বসু। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি মামুন রশিদ। ধন্যবাদ। কবিতাটির নাম আমাকেই ছেড়ে যায় সবাই, আমি নই। আমাকেই ছেড়ে যায় সবাই, আমি নই। বুঝি না কি অফুরন্ত সম্ভাবনার মুখে বারবার দুপুরের রোদের ভেতরে সামান্য বিশ্রামের খোঁজে ভাটফুল, জংলি কাটা আর গুল্মলতার বাগান মারিয়ে খ্যাতিতে নগণ্য চোখের আড়ালে দাঁড়িয়ে থাকা ঠায় ভীষণ অচেনা গাছকেই বেছে নেয় মানুষ। নিরুদ্দেশে দূরের কার্নিশে নিজেকে অক্ষয় করার অপ্রাকৃত আনন্দে গা ফুরে ফুরে লেখা নাম বেদনার নীল ক্ষতে ধরে রাখি। প্রিয় অনুরাগে ভ্রমণে পিপাসু মানুষ চলে যায়। ভোরের হাওয়ায় বর্ষা ভেজা আকাশের নিচে যে লেখে নাম সেও ভুলে যায়। শুধু আমি জীবনে ফেরার পথে সবচেয়ে বেদনার গানগুলো মনে করে ডুকরে উঠি। খুলে দেই আড়াল থেকে ধরে রাখা চোখের পর্দা, নিভৃতে ক্ষতবিক্ষত মুদ্রিত ইতিহাসের ভেতরে দাঁড়িয়ে দেখি বসন্তের চেয়ে ঝরা পাতার স্পর্শ অনেক বেশি সঙ্গীত মুখর। ধন্যবাদ। ধন্যবাদ কবি মামুন রশিদ চমৎকার কবিতা পাঠ করার জন্য। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি রনি বর্মন। রনি বর্মন এখন কবিতা পাঠ করবেন। রনি বর্মন। রনি বর্মন কবিতা পাঠ করবেন। কবিতা পাঠ করবেন রনি বর্মন। আমার কবিতার নাম পাখি পাখি প্রেম। ভাই শুনতে পাচ্ছি? আমাকে শোনা যাচ্ছে? আমার হ্যাঁ, শুনতে কবিতার পাচ্ছি, নাম পাঠ পাখি করুন। পাখি প্রেম। একটা আওয়াজ আসছে। পাঠ করছি পাখি পাখি প্রেম থেকে। পৈতৃক সূত্রের উত্তরাধিকারী হিসেবে আমাকে একদিন একটি পাখি পুষতে দেয়া হলো। বাবা বলেছিলেন যত্ন করে রাখতে। পূজা মণ্ডপ তো বাড়ির পাশে, এটার আওয়াজ আসছে। রনি বর্মন কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছেন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি বিপ্লব ঘোষ। প্রস্তুত থাকবেন কবি তিথি আফরোজ। কবি বিপ্লব ঘোষ, আজকের শেষ কবিতা। হ্যাঁ, এবার আমার কবিতাটির নাম হলো কবি জন্ম। কোনোদিন কেউ বলেনি কবিতা লিখে যেতে হবে, তবু অল্প বয়স থেকে এই কাজ করছি। জানি না একে কাজ বলা যায় কিনা। পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখা যাবে কয়েকশো বছরে জেগে আছেন মাত্র কয়েকজন কবি। তাহলে যুগে যুগে দেশে দেশে মানুষ এই অক্ষর শব্দ নিয়ে এত মাথা খারাপ করে কেন? সেই তো যেতে হবে অন্ধকার বিস্মৃতির দিগন্তের দিকে। যারা লেখে তারা এসব কথা জানে। কবি নিজের স্বার্থে লিখতে বাধ্য হয়। তার প্রসব যন্ত্রণা ওঠে প্রত্যেক দিন রাতে। সামান্য কিছুকে সে জন্ম দিতে পারে, বাকি সব চলে যায় গ্রহ থেকে গ্রহান্তরে। কবি যেন এক উদাসীন পাগল অসামাজিক, যার নেই কোনো বন্ধু সংসার, সুদূর জলরাশির মধ্যে বিচ্ছিন্ন দ্বীপের মতো। কবির চেয়ে অসুখী কেউ আর নেই। সারা জীবনের ব্যর্থতা তাকে পুড়িয়ে মারে। এর পরেও কবি কবিতা লিখবে, কারণ কবিতা লেখাই যে তার শ্রেষ্ঠ রোগ। জীবনে কোনো মানুষকে আঘাত দিইনি। যদি এমন দিন কখনো আসে, তবে তার ফাঁসি যাবজ্জীবন আমি চাইব না। অভিশাপ দেব এই বলে, তোর কবি জন্ম হোক। ধন্যবাদ কবি বিপ্লব ঘোষ। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন আজকের শেষ কবিতা কবি তিথি আফরোজ।
জি, আমার আজকের শেষ কবিতার নাম বাদ জানাজা। তুলসী গঙ্গার করুণ সুর তুলবে হয়তো, সময় বাদ জহর অথবা বাদ আসর হতে পারে। মেঘগুল পাতার ঝরে পড়া শব্দ আজান ভেবে তাড়াতাড়ি অজু করে ছুটে আসবে দক্ষিণের বাতাস। আলুর ক্ষেতে হয়তো কেবল কচি ডগা লকলকিয়ে সকল প্রশংসা জলের ভেবে তসবি জপবে। কিন্তু শরীরের ভার আত্মার বিরক্তির কারণ হলে ছুটে পালাবে যে কোনো ওয়াক্তে। আমার প্রেমের তর্জমা কাজে না লাগলেই আত্মা পালাবে। তাই বাদ জোহর অথবা মাগরিব আব্বার কবরের পাশে ভাইয়ের কুনুই বরাবর একটা মাটির বিছানার ভাগ্যে জুটবেই। আহা, একটি শালিক পাখির শখ আর কবি আত্মার শখ একই ভেবেই একটা ঘর হবে। বাঁশের পাতা চিরল চিরল, সে পাতায় মিহি বাতাস, নদীর সঙ্গে গান। কুমারী সীমা রানী যে নদীতে সূর্য পূজা করেছিল তা আমারও শৈশবের নদী, প্রিয় জলাঙ্গি। শুভ্র ডাহুক মুচিদের পাড়া পার করে এসে ধবধবে সাদা স্নিগ্ধতা ছড়াতো। শুরু হতো ভাইদের ফসল ফলানোর ধুম। আলুর আইলে কালো ইঁদুরের গ্রাম, মাটির ঘ্রাণ, পৈতৃক ভিটায় কাঁচা একটা ঘর ভেবে প্রাণে খুশি নাচে। আব্বার কবরের কাছে, আহা, ভাইয়ের কবরের সাথে, জোনাকির আলোয় তুলসী গঙ্গার সাথে কবি আত্মার যাপিত জীবন আবারও যাপন হোক, যাপন চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন, দেশের এবং দেশের বাইরের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ কবি তিথি আফরোজ চমৎকার কথা বলার জন্য এবং চমৎকার শেষের কবিতাটি পাঠ করার জন্য। আজকের এই অনুষ্ঠানটি পৃথিবীর যেখানে যে প্রান্তে যেজন বসে দেখেছেন। আজকে আমাদের কথা কম হয়েছে কিন্তু কবিতা পাঠ অনেক বেশি হয়েছে। 5 জন কবির ভিন্ন ভিন্ন কণ্ঠস্বরের কবিতার আমরা স্বাদ আজকে আস্বাদন করেছি। আমাদের মধ্য দীপান্বিতা বিশ্বাস ভারত থেকে সংযুক্ত হতে পারেননি কারিগরি ত্রুটির কারণে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কবি বিপ্লব ঘোষ, কবি চৈতালি বসু, কবি তিথি আফরোজ, কবি মামুন সবাইকে রশিদ, অসংখ্য ধন্যবাদ। কবি রনি বর্মন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি। 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 নমস্কার।